প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচন, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষকে আটক, এছাড়াও ৫ই আগস্ট স্বৈরাচার শাসক শেখ হাসিনার পলায়ন এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ সহ ২০২৪-এ ঘটে যাওয়া সকল আলোচিত ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। বছরের শুরুটা হয় বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়ার মাধ্যমে। এটা ষড়যন্ত্রমূলক ছিল। এরপর আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি। ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী দলগুলো নির্বাচনকে বয়কট করায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরস্কুর জয়লাভ করে এবং তারা ১০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে সংসদ গঠন করে। এরপর ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখে ঘটে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ড। ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৪৬ জনের মানুষের মৃত্যু হয়। এটি ছিল একটি মর্মান্তিক ঘটনা। এরপর আসা যাক মার্চ মাসে আলোচিত ঘটনায়। মার্চ মাসে আলোচিত ঘটনা ছিল MV আবদুল্লাহ নামক একটি জাহাজ সোমালিয়া দস্যুদের কর্তৃক আক্রমণান্বিত হওয়া। সোমালিয়া দস্যুরা এই MV আবদুল্লাহকে আক্রমণ করে এবং তাদেরকে বন্দি করে রাখে এবং তারা অবশেষে এপ্রিল মাসের ১৫ তারিখে মুক্তি পায়। এরই মধ্যে এপ্রিলে আলোচনায় আসে দুর্নীতিবাজ বেনজির আহমেদ। দেশের দুইটি আলোচিত গণমাধ্যমে বেনজির সম্পর্কে দুইটি শিরোনাম দেওয়া হয়: বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট। এরপরে দুদক নড়ে চড়ে বসে এবং তার বিরুদ্ধে একটি কমিটি গঠন করে এবং ১২ই জুন তার সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হয়। এরপরে মে মাসে আসে ভয়াবহ একটি ঘূর্ণিঝড় রেমাল। ২৬ এবং ২৭ মে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনে এবং এখানে ৭ জনের প্রাণ হারায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। এরই মধ্যে ১৩ই মে কলকাতা থেকে নিখোঁজ হয় বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম এবং ২২শে মে তার খণ্ডবিখণ্ড লাশ কলকাতার একটি বাসা থেকে পাওয়া যায়। এরপর আলোচনায় আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এর ছেলের ছাগলকাণ্ড। তিনি কুরবানি ঈদের জন্য ১২ লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে আলোচিত হন এবং রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান আলোচনায় আসে এবং তাকে পদচ্যুত করা হয়। বছরের সবথেকে আলোচিত ঘটনা এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা হচ্ছে জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যার শুরুটা হয় ৫ জুন বাংলাদেশের সুপ্রিম কোর্ট কর্তৃক ২০১৮ সালে জারিকৃত কোটা বিরোধী আইন বাতিলের মাধ্যমে। এরপর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ারে কোটা বিপক্ষে যে আন্দোলন শুরু হয় তা প্রথমে সভা এবং সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতি বলে অভিহিত করার ফলে ছাত্ররা ফুঁসে ওঠে এবং এটি তীব্র আকার ধারণ করে এবং পরের দিন ১৫ই জুলাই ছাত্রলীগ কর্তৃক যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে হামলা করা হয় সেটা আরও চূড়ান্ত রূপ লাভ করে। আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করলে ফ্যাসিবাদী সরকার গ্রেপ্তার, নির্বিচারে হত্যা, কারফিউ, ইন্টারনেট শাটডাউন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। এর বিপরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং অবশেষে লং মার্চ টু ঢাকার মাধ্যমে ৫ই আগস্ট ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার পতন হয় এবং তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এর মধ্য দিয়ে ১৬ বছরের স্বৈরাচার শাসকের পতন ঘটে এবং ৬ আগস্ট মুক্তি পায় বেগম খালেদা জিয়া এবং ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করে। নতুন সরকার শপথ গ্রহণ করার পর থেকে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। তা থেকে সরকার নিজেদেরকে রক্ষা করে এবং বাংলাদেশকে রক্ষা করতে সক্ষম হয়। এরপর আসে ভয়াবহ বন্যা। বাংলাদেশের ফেনী অঞ্চল সহ মোট ১৭টি জেলায় এক ভয়াবহ বন্যা দেখা যায় এবং এই বন্যায় ১৭টি জেলা সম্পূর্ণ ডুবে যায় এবং এই সকল এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়। এর প্রেক্ষিতে ঢাকার TSCতে ত্রাণ কার্যক্রম শুরু হয় এবং সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে প্রায় ১০ থেকে ১১ কোটি টাকা উত্তোলন করা হয় এবং এর মাধ্যমেই শিক্ষার্থীরা এবং বাংলাদেশের মানুষরা নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামক এক মানসিক রোগীকে পিটিয়ে হত্যাকাণ্ড ছিল অনেক আলোচিত বিষয়। মোবাইল চুরিকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থী তাকে পিটিয়ে হত্যা করে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লজ্জায় ডুবায়। এরপরে আসে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার। ২৫শে নভেম্বর ঢাকার বিমানবন্দর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে জাতীয় পতাকার প্রতি অবমাননার দায়ে গ্রেপ্তার করে এবং এই নিয়ে ভারতীয় মিডিয়ারা বিভিন্ন মিথ্যা সংবাদ এবং
বিভিন্ন বিভ্রান্তিকর সংবাদ ছড়ানোর মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে এক শত্রুভাবাপন্ন সম্পর্ক এবং সংকটপূর্ণ সম্পর্ক দেখা যায়। সবশেষে ডিসেম্বর শেষে আসা ঘটে যাওয়া মর্মান্তিক এবং আলোচিত ঘটনা হচ্ছে সচিবালয় অগ্নিকাণ্ড। এখানে অগ্নিকাণ্ডের ফলে 5টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা এটাকে দুর্ঘটনা না বলে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। 2024 সাল বাংলাদেশের 53 বছর ইতিহাসে একটি স্মরণীয় বছর হিসেবে থেকে যাবে। অনেক পরিবার তাদের স্বজনকে হারিয়েছে, তার অনেকে তাদের স্বাধীনতা লাভ করেছে, স্বৈরাচারের পতন ঘটেছে এবং নতুন বাংলাদেশের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। চলুন 2024 সালের যত মেকি বা খারাপ আছে সেগুলোকে দূরে রেখে ভালোগুলোকে গ্রহণ করি এবং 2025 সালকে আমরা সাজিয়ে তুলি নতুন রূপে এবং নতুন বাংলাদেশ হিসেবে। সিরিয়ায় আসাদ পরিবার এবং বাশার আল আসাদের যত কুকীর্তি এবং বর্তমান সিরিয়ার পরিস্থিতি এবং ভবিষ্যতে সিরিয়ার কী পরিস্থিতি হতে পারে সে সম্পর্কে জানতে আমাদের পূর্বের ভিডিওটি দেখে আসুন এবং আমাদের এই তথ্যমূলক ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।